Dear students, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I will discuss a poem written by William Wordsworth. Wordsworth is the most famous nature poet throughout the world. Wordsworth sees a spirit in the nature, and he sees the existence of creator in everything. It is his theory called pantheism. Pantheism means God exists everywhere in everything. The poem holds the theme, or the theme of this poem is natural beauty and the love of human being for nature. In this poem, we find the attraction of poet for nature. Today's poem name is I wander lonely as a cloud. Wander, আমি একটা মেঘের মতো ঘুরে বেড়াই। WANDER, wander মানে ঘোরা। Wander means roam or walking aimlessly. Aimlessly হাঁটার মানে হয়েছে wander. I wander lonely as a cloud. That floats on the high over vales and hill. যা তোমার float ভেসে বেড়ায় on the high over vales and hills, পাহাড় পর্বতের উপর দিয়ে। ভেল উপত্যকা, হিলস পাহাড়, এই পাহাড় পর্বতের উপর দিয়ে যে ক্লাউডটা ভেসে বেড়ায়। তোমরা জানো যে এখানে দেখো একটা কথা আছে যে অ্যাজ এ ক্লাউড, মেঘের মতো। এক টুকরা, এ ক্লাউড মানে এক টুকরা, এক টুকরা মেঘের মতো। এক টুকরা মেঘ যখন তোমরা দেখো তখন এটা যে দেখো তোমরা জানো যে সব দিকেই মেঘ উড়ে বেড়ায় এবং আমাদের ভূমি থেকে গাছগাছলা, পাহাড় পর্বত যাই হোক এর উপর দিয়ে ঘুরে বেড়ায় একা একা। ঠিক আছে, কবিও ওরকম একা একা একইভাবে তোমার ঘুরে বেড়াচ্ছে পাহাড় পর্বত ইসের উপর দিয়ে। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি। When all at once I saw a crowd, যখনই আমি দেখলাম at once একসাথে a crowd, একটা ভিড়। কিসের? a host of golden daffodils, তা ছিল a host of golden daffodils, তা ছিল এক টুকরো সোনালি তোমার হোস্ট, নট এক টুকরো, ইটস হোস্ট, সোনালি ড্যাফোডিলস। ড্যাফোডিল ফুলের সমারোহ, নট ড্যাফোডিলস ফ্লাওয়ার, হিয়ার ইন্ডিকেটিং দ্য পোয়েট ডিউস, শিশির। কবি এখানে ড্যাফোডিল বলতে শিশির কণাকে ইঙ্গিত করেছে। তোমরা ভালো করে পড়লেই বুঝবে বা ভালো করে খেয়াল করলে দেখবে যে ড্যাফোডিল বলতে ড্যাফোডিল ফুল না, যদিও ড্যাফোডিল বলতে এক প্রকারের ফুলকে বোঝানো হয়, কিন্তু কবি এখানে শিশির কণাকে ইঙ্গিত করেছে। কেননা শিশির কণা সকালবেলায় সে যখন গেছে ওই বিসাইডস দ্য, দেখো বিসাইডস দ্য লেক বেনেথ দ্য ট্রিজ, বিসাইড দ্য লেক বেনেথ দ্য ট্রিজ, লেকের পাশে গাছের নিচে ওই ড্যাফোডিলস গুলো তোমার সোনালি আভা ধারণ করেছে সকালের রৌদ্র পরে। ফ্লুটিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, ফ্লুটিং অ্যান্ড ড্যান্সিং, যেন তারা ফ্লুট বাজাচ্ছে। ফ্লুট মানে বাঁশি, আর ড্যান্স মানে তো জানো নাচা। তাহলে ইন দ্য ব্রিজ, ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস, সে হালকা হালকা বাতাস। ঠিক আছে, এই বাতাসে তারা যেন বাঁশি বাজাচ্ছে আর নাচতেছে। এটা কি কবি জানো যখনই তোমার ড্যাফোডিলসের কাছে গেছে তখন মনে হচ্ছে যেন
তোমার ড্যাফোডিলসগুলো মানে শিশির কণাগুলো যেন বাতাসে গুনগুনিয়ে গান গাচ্ছে আর নাচতেছে, বাতাসে এদিক সেদিক এটা আর কি নড়াচড়া করতেছে। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, এটা ছিল কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, মানে এটা তারার মতন তারা অবিরত রইল, এরকম নাচা ইঠির যেন দ্যাট শাইন, যে তারাটা জলে মানে জ্বলন্ত তারার মতো তারা যেন তোমার আলো দিচ্ছে। যখনই ওদের ড্যাফোডিলসের উপর এসে তোমার রৌদ্র পড়লো তখনই এটা আবার রিফ্লেক্ট করলো, পানি দেখবা যে কিছুটা আলো রিফ্লেক্ট করে। অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, এবং ওই যেই তারাগুলো মিল্কি ওয়ে ছায়াপথে যারা টুইঙ্কল টুইঙ্কল, টুইঙ্কল মানেই হলো মিটমিট করে জ্বলা, বুঝছো, যে যারা মিটমিট করে জ্বলতেছে এই সব তারার মতনও ওই ড্যাফোডিলসরা মিটমিট করে জ্বলছে। দে স্ট্রেটস ইন নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ এ বে, 10,000 saw I at a glance, tossing their heads in a sprightly dance. তাহলে কি বলে, দে স্ট্রেস ইন দ্য নেভার এন্ডিং লাইন, তারা স্ট্রেস মানে ছড়িয়ে পড়লো, মানে তোমার মানে চলতেই রইলো বা ছড়িয়ে পড়লো, নেভার এন্ডিং লাইন, যেন এর কোনো শেষ নেই। লাইন মানে যেন একটা সীমারেখা, আর নেভার এন্ডিং মানে যার কোনো সীমারেখা নেই। অ্যালং দ্য মার্জিন অফ এ বে, একটা যেন মার্জিন, লেকটাকে এখন বে মানে একটা উপসাগরের মতো তুলনা করেছে, যে এটা অ্যালং মানে বরাবর, একেবারে সাগরের বরাবর তোমার এই ড্যাফোডিলসগুলো বয়ে চলেছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে। 10,000 saw, 10,000 দেখেছে কবি অ্যাট এ গ্লান্স, এক পলকে, ঠিক আছে, কবি এক পলকে 10,000 দেখেছে। টজিং দেয়ার হেডস, টজ মানে টস, দোদুল্যমান হওয়া, এদিক সেদিক করা, তাদের তোমার মাথা এদিক সেদিক নড়তেছে, ইন স্পিরিটলি ড্যান্স, যেন তোমার নেচে নেচে তাদের মাথা, যখন ওই যে বাতাস লাগতেছে আর সে এভাবে এভাবে করতেছে। আর তখন কবি এক পলকে 10,000 দেখছে। এটাকে তুমি এক্সাগারেশন বলতে পারো বা হাইপারবোল বলতে পারো, যে এক্সাম্পল হাইপারবোল মানে অতিরঞ্জন, সেটা সম্ভব না, ঠিক আছে। এক পলকে আমি 10,000 না 10 কোটিও দেখতে পারি, কিন্তু বলতে পারবো না যে আমি কতটা দেখেছি, বলতে পারবো অনেক দেখেছি এক পলকে, কখনোই 10,000 গোনা যায় না, ঘটনা করা যায়, তাই এটাকে হাইপারবোল বলা চলে। যেন কবি এক পলকে 10,000 দেখেছে, মানে কবি অনেক ড্যাফোডিলস দেখেছে। দ্য ওয়েভস বিসাইডস দেম ড্যান্সড, বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। দেখো ওই শিশিরের সাথে নাচতেছিল নদীর জল, নদীর পানিও তাদের সাথে নাচতেছিল, কিন্তু নদীর জলের দে আউটডিড, তারা ছাড়িয়ে গেল কাদের, ওই জল যখন বাতাসে নাচতেছিল তখন তোমার ওই যে উপরে ড্যাফোডিলসরাও নাচতেছিল, কিন্তু ড্যাফোডিলসদের ড্যান্সটা ওদেরকে ছাড়িয়ে গেছে, ড্যাফোডিল নাচটা আরও বেশি সুন্দর হয়েছে। এ পোয়েট কুড নট বাট বি গে ইন এ জোকান্ট কোম্পানি, এত সুন্দর একটা সঙ্গী সাথী পেয়ে একটা পোয়েট কখনো আনন্দিত না হয়ে পারে না। যখনই কবি এরকম একটা দৃশ্য, যে কোনো কবি যদি এত সুন্দর একটা দৃশ্য দেখে, কবি বলতে যে কোনো মানুষ যার কবির মতো চোখ আছে, সে আনন্দিত না হয়ে পারে না এত সুন্দর একটা সাথীর কাছে আসার পরে। I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. দেখো, what wealth the show to me had brought. আমি শুধু তাকিয়েই ছিলাম নদীর পাড়ে গিয়ে, মানে ওই ইসের দিকে, তোমার
ড্যাফোডিলসের কাছে আমি শুধু তাকিয়েই ছিলাম, এক পলক ও ফেলাইনি। গেইজ মানে তোমার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম এই ড্যাফোডিলসদের কাছে, যে ড্যাফোডিলসগুলো নেভার এন্ডিং পর্যন্ত বয়ে গেছে এবং তারা নাচার ক্ষেত্রে অথবা সৌন্দর্যের ক্ষেত্রে নদীর জলকে হারিয়ে দিয়েছে। এই সব দৃশ্যের দিকে আমি, এই প্রকৃতির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। ঠিক আছে, এরকম একটা দৃশ্য দেখে কোনো কবি পারে না আনন্দিত হয়ে। তখন বলছে, এরপর বললে যে আমি তাকিয়েই ছিলাম তাকে এবং আমি বুঝিনি যে এই যে দৃশ্য, এই দৃশ্যটা আমাকে কি দিয়েছে। আমি তখন বুঝতে পারিনি যে হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রট। ঠিক আছে, এটা আমাকে কি সব দিয়েছে। আই লিটল থট ইউ নো দ্যাট লিটল ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ নেগেটিভ ওয়ার্ড। লিটল শব্দটা তোমরা জানো যে মনে হয় তোমরা এই তো ট্রেনে বসে করেছিল, কি যেন বলে এটাকে, ট্যাগ কোয়েশ্চেন কত বাক্যের মধ্যে যদি লিটল থাকে তাহলে আমরা এটাকে নেগেটিভ করে নিই, মানে এই ওয়ার্ডটাই নেগেটিভ। লিটল থট মানে ও ভাবেই নি যে কি সে পেল। কবি ওই দৃশ্য দেখে আসলে কি পেল এটা কবি ভেবেছিল না। ফর অফট মানে অফেন, ফর অফেন when on my course I lie in vacant or in pensive mood. For যখনই আমি I lie, যখনই আমি I lie আমার on my course বলতে আমার সেই তোমার আর বলতে পারো কোচ বলতে রকিং চেয়ার বা যে কোনো একটা চেয়ার, ঠিক আছে, চেয়ারে বসেছিলাম। দে ফ্লাশ, দেখো ইন ভ্যাকান্ট আর পেন্সিভ মোড, উদাসীন মনে, ইন ভ্যাকান্ট উদাসীন মনে আর পেন্সিভ অথবা মন খারাপ করে। ঠিক আছে, যখনই আমি বসে থাকতাম। এবং এটা হয়েছে পরের কথা যে কবি ওইখানে দেখে আসার পর বাড়িতে বসে যখন কবি তার চেয়ারে বসছে, তখন যদি উদাসীন হয়ে বা দুঃখিত মনে কষ্ট থাকা অবস্থায় বা ঝগড়া বিবাদ যাই হোক বা তোমার শহরের এই ঝই ঝামেলা, জীবনের যেই তোমার ঝামেলা, এগুলা নিয়ে যখন এই কবি ওই তার চেয়ারে বসেছে, দে ফ্লাশড আপন দ্যাট ইনভলভড ইন ওয়ার্ড আই। দে ফ্লাশ মানে তারা জেগে উঠতো, আপন দ্যাট ইনওয়ার্ড আই, আমার ইনওয়ার্ড মাই অন্তর চোখে তারা ভেসে উঠতো। যখন কবি ওই দৃশ্য দেখে বাসায় চলে আসলো এবং যখন সে বাসায় বসে দৈনন্দিন কাজে বা তোমার পার্থিব ঝই ঝামেলায় পড়তো বা তোমার শহরের যে তোমার কি বলে প্রবলেমের মুখোমুখি হতো, তখন সে যখন তার চেয়ারায় বসতো তখন দে বলতে ওই ড্যাফোডিলসদের বোঝানো হয়েছে, তারা জেগে উঠতো কোথায়, ইন মাই ইনওয়ার্ড আই, আমার অন্তর চোখে জেগে উঠতো, মানে আমার অন্তর চোখ দিয়ে তখন আমি যাদের দেখতে পারতাম। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, যা হলো আশীর্বাদ, অফ সলিটিউড যা হলো একা থাকার তোমার আশীর্বাদ। যদি তুমি একা থাকো, প্রকৃতির কাছে থাকো, তাহলে কি হয় যে এটা তোমার এমন একটা সঙ্গী যেটা তোমাকে পরবর্তীতেও সুখ দিবে। এক কথায় আরেকটা কথা, ধরো আমরা যখন ফ্রেন্ডদের নিয়ে থাকি তখন আমার বন্ধুদের সাথে তখন আমরা যখন হাঁটতে চলতে বা ঘুরতে যাই তখন অনেক মজা পাই, কিন্তু বাসায় যখন চলে আসি তাদের আমরা ভুলে যাই। কবির কথা হলো যে আমরা একা থাকবো, একা ঘুরবো এবং ঘুরে তারপর প্রকৃতির রূপ দেখব। এবং যদি তোমার এমন কোনো দৃশ্য তুমি অনুভব করতে পারো, ফিল করতে পারো, তখন যে এটা খুব সুন্দর। ফিল করার দরকার নেই কবির কথা, যে তুমি বুঝতেই পারবা না, প্রকৃতিতে গেলে তুমি বুঝতেই পারবা না যে এই প্রকৃতি থেকে আমি কি দেখলাম। কিন্তু যখন তুমি বাসায় চলে আসবা, বিভিন্ন ঝই ঝামেলা হবে এবং তুমি যখন আবার নিরালায় বসবা,
তখনই তোমার ওই যে প্রকৃতিতে যে সুন্দর জিনিস দেখেছো সেটা তোমার মনের মধ্যে জেগে উঠবে। এবং তখন কি হবে দেখো, and then my heart with pleasure feels and dances with the daffodils, এবং তখনই আমার হৃদয় আনন্দে ভরে যায় এবং নেচে ওঠে প্রকৃতি ওই উইথ দ্যাট গোল্ডেন ড্যাফোডিলস, সেই ড্যাফোডিলসের সাথে নেচে ওঠে। কবি যখন আবার বাড়িতে চলে আসলো এবং যখন দেখলো যে বাড়িতে চলে আসলো এবং যখন সে তার আরাম কেদারায় বসলো বা চেয়ারে বসলো, তখন তার মনের মধ্যে সেই সিনারি জেগে উঠলো এবং সে বুঝতে পারলো যে প্রকৃতির মাঝে একটা তোমার ব্লিস আশীর্বাদ আছে, প্রকৃতির একটা আশীর্বাদ আছে যেটা তার অন্তর চোখে ভেসে উঠল এবং শুরু করলো ওই ড্যাফোডিলসের সাথে তার মনও নাচতে শুরু করলো এবং তার বর্তমান দুঃখ ভুলে গেল। এটাই হলো দ্য থিম অফ দিস পোয়েম। ইউ ক্যান ডিসক্রাইবস ইন ইউর ওয়ার্ড অ্যাজ ইউ লাইক। তুমি যে করেই বা যেভাবেই পারো, ছোট ছোট বাক্য বা বড় বড় বাক্য বা জাস্ট থিমটা যে কোনোভাবে কমিউনিকেটিভ ইংলিশ হিসাবেও তুমি ইউজ করে আসতে পারো। এবং তোমরা এই কবিতার মূল থিমটা সংক্ষেপে আবার বলি আমি, তা হলো যে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির জন্য কবির যে প্রেম এবং প্রকৃতি আমাদেরকে কি দিতে পারে, মানে প্রকৃতি আমাদের যে একটা চিরসঙ্গী স্মৃতি দেয়, যে স্মৃতি আমাদের মনের দুঃখ দুর্দশা দূর করতে পারে, এটাই হলো এই কবিতার থিম। In English you can say that the natural beauty is so powerful which can give you company even when you are alone or even when you are in pensive mood in your bedroom or in your home or at your home. Whenever you see the natural beauty, you may not think that this beauty is worthy or something valuable for your future, but whenever you will feel obstacles or whenever you will fall in problems of your life, whenever you are facing any problems from outside or from your daily life, and whenever you will sit lonely and think over your problems, then the scenery you saw ago in the nature may arise in you, and you can see that scenery through your inside eyes or inner eyes, and your present mind may get relief from the present tension and can start dancing with that scenery or can be happy with that scenery which was seen by you previous time. This is the main theme of this poem. Remember it that William Wordsworth is you can call him the best nature poet, and whatever he had written in the poem regarding nature, and he joined nature with human beings and with the beauty of nature with the problems of life, and he tried to find a combination between nature and man, and
through describing the nature or through the nature he wanted to find the relief of our daily life. And so he searched for nature, and in this way, if you can find the spirit of nature, you will be also happy seeing it. I hope you have got the message of this poem. If you cannot understand, I may help you if you ask me. Wishing you good health, I would like to finish my class here. Allah Hafiz.